সালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু বিষয় দেখার চেষ্টা করছিলাম। এখন আমরা দেখব হলো আহ, দে- সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে থাকুন, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। দেওয়ানি ও ফৌজদারি মামলার সাক্ষ্যর ক্ষেত্রে চরিত্র কতটুকু প্রাসঙ্গিক। আমরা চরিত্র নিয়ে 52 থেকে 55 ধারা পর্যন্ত আলোচনা আছে। আমরা একটু পরে দেখতে পাবো যে ফৌজদারি মামলার অভিযোগকারীর বা ফরিয়াদির চরিত্র কি প্রাসঙ্গিক। চরিত্র, ক্যারেক্টার। আদালতের কথা হলো, কাজ হলো মামলার বিরুদ্ধে নিষ্পত্তি করা। মামলার পক্ষদের চরিত্র বা বিচার করা আদালতের কাজ নয়। একজন খুব খারাপ লোকেরও মামলার অত্যন্ত ন্যায়সঙ্গত কারণ থাকতে পারে। খারাপ চরিত্রের কারণে সেই ব্যক্তি প্রতিকার থেকে বঞ্চিত হতে হবে না। দেওয়ানি মামলায় বাদী ও বিবাদী, ফৌজদারি মামলায় অভিযুক্তের চরিত্র আদৌ প্রাসঙ্গিক কিনা তা সাক্ষ্য আইনের 52 থেকে 55 দ্বারা আলোচনা করা হয়েছে। চরিত্র সম্পর্কে সাক্ষ্য দুই প্রকার হইতে পারে, যেগুলো অর্থাৎ মামলার পক্ষগণের চরিত্র সম্পর্কে সাক্ষ্য এবং সাক্ষীগণের চরিত্র সম্পর্কে সাক্ষ্য। লক্ষণীয় হলো, সাধারণভাবে মামলার পক্ষদের চরিত্রের প্রাসঙ্গিকতা নিয়ে আইনের বাদ বিচার থাকলেও সাক্ষীর চরিত্র সবসময় প্রাসঙ্গিক। কারণ সাক্ষীর চরিত্র তার সাক্ষ্যর বিশ্বাসযোগ্যতা সবচেয়ে ভালো মাপকাঠি। তাই সাক্ষীর যারা তার ব্যক্তিত্ব, চরিত্র, অতীত, ইতিহাস ইত্যাদি নিয়ে আইনজীবীরা প্রশ্ন করে থাকেন, তাহলে সাক্ষীর সাক্ষ্যের উপর নির্ভর করে আদালত ন্যায় বিচার নিশ্চিত করে। সাক্ষ্য আইনের 145, 46, 153। এরপরে দেখেন 153 ও 155 অনুসারে সাক্ষীর চরিত্র সম্পর্কে সাক্ষ্য প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য। অন্যদিকে মামলার পক্ষগণের চরিত্র সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারে বর্ণিত সীমিত ক্ষেত্রে প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য। তাহলে উল্লেখ্য যে চরিত্র বলতে মামলার পক্ষ বা সাক্ষীদের খ্যাতি, রিপুটেশন, প্রকৃতি, নেচার দুটোকেই বোঝায়। খ্যাতি বা রিপুটেশন অর্থ হলো একজন মানুষকে অন্যরা কিভাবে মূল্যায়ন করে, আর প্রকৃতি হলো ওই হচ্ছে মানুষের নিজস্ব আচার আচরণ, মানসিক প্রবৃত্তি ইত্যাদি। আমরা পরবর্তীতে বিষয়টা দেখি, দেওয়ানি মামলার চরিত্র। এটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন, দেওয়ানি মামলার চরিত্র আইনের 52 অনুযায়ী দেওয়ানি মামলার পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য। কারণ দেওয়ানি মামলার পক্ষের স্বার্থ বা অধিকার সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করা হয়। যদি চরিত্র বিবেচনা করা হয়, তাহলে দেওয়ানি মামলার কোনো খারাপ চরিত্র লোক প্রতিকার পাবে না, ন্যায় বিচারে ব্যাহত করবে। এছাড়া দেওয়ানি মামলায় চরিত্রকে অপ্রাসঙ্গিক করার আরেকটি কারণ হচ্ছে, চরিত্র বিবেচনা করলে বিচারক কোনো এক পক্ষের বিরুদ্ধে নেতিবাচক ধারণার বশবর্তী হয়ে বিচারে পক্ষপাতিত্ব করতে পারে। ব্যতিক্রম 52 অনুসারে দেওয়ানি মামলার চরিত্র অপ্রাসঙ্গিক হলেও কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হতে পারে। সেটা কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে হলো চরিত্র বিচার্য বিষয় হলে। দেওয়ানি মামলার চরিত্র বিচার্য বিষয় হলে তখন পক্ষগণের চরিত্র বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক, যেমন দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা, সন্তানের অভিভাবকত্ব ও কাছে রাখার অধিকারের মামলাগুলোতে স্বামী স্ত্রী পিতামাতার চরিত্র প্রাসঙ্গিক হয়। প্রাসঙ্গিক ঘটনা থেকে চরিত্র প্রকাশিত হলে ধারা 52 অনুসারে দেয়ানি মামলায় যদি কোনো প্রাসঙ্গিক ঘটনার সাথে চরিত্রের বিষয়টি চলে আসে, তখনই তা প্রাসঙ্গিক হবে। যেমন মানহানির মামলা, বিবাদী পক্ষ বাদীর ব্যাপারে করা তার মন্তব্যকে সত্য বলে দাবি করতে পারে বা তার সমর্থনে প্রমাণ হাজির করতে পারে। এছাড়াও আমরা একটা ক্ষতিপূরণ নির্ণয়ে দেখি, 55 ধারাতে বলা আছে যে ক্ষতিপূরণের কথা, যে ক্ষতিপূরণের ক্ষতিপূরণ নির্ণয়ে ধারা 55 অনুযায়ী দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ নির্ধারণের জন্য চরিত্র প্রাসঙ্গিক হতে পারে, তবে সেটি হবে চরিত্র সাধারণ সম্পর্কে ধারণা। বিশেষ কোনো ঘটনা সামনে এনে বিশেষ কোনো চারিত্রিক বৈশিষ্ট্য এখানে প্রাসঙ্গিক হবে না। এই ধারা অনুসারে শুধু মাত্র বাদীর চরিত্র সম্পর্কে সাক্ষ্য প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য, বিবাদী নয়। ক্ষতিপূরণের মামলায় বিবাদীর চরিত্র, খারাপ চরিত্র কোনটি বিষয়ে সাক্ষ্য আসলে যা প্রাসঙ্গিক বা নয় বা গ্রহণযোগ্য নয়। তাহলে ক্ষতিপূরণের ক্ষেত্রে চরিত্রটা প্রাসঙ্গিক হইতে পারে। আর এমনিতেই দেওয়ানি মামলায় 52-তে বলতেছে চরিত্র প্রাসঙ্গিক না। এবার আমরা চলে যাই পরবর্তী স্টেপে, ফৌজদারি মামলা চরিত্র নিয়ে চলে যাই। ফৌজদারিতে কি বলতেছে? ফৌজদারি মামলার চরিত্র 53 অনুসারে ফৌজদারি কার্য দ্বারা অভিযুক্ত ব্যক্তির চরিত্র ভালো, এরূপ ঘটনা প্রাসঙ্গিক।
চুয়ান্ন অনুসারে ফৌজদারি কার্যধারার অভিযুক্ত ব্যক্তির চরিত্র খারাপ, তাও প্রাসঙ্গিক বিষয়, কিন্তু তার চরিত্র ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে থাকলে চরিত্র খারাপ তা প্রাসঙ্গিক হয়ে পড়ে। ব্যাখ্যা ওয়ানে বলতেছে যে মামলার কোনো ব্যক্তির খারাপ চরিত্র বিচার্য বিষয়, সেক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয়। ব্যাখ্যা দুয়ে বলতেছে যে খারাপ চরিত্র সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। তাহলে 53, 54, 71 বিবেচনা করলে দেখা যায় 53 দ্বারা আসামির চরিত্র ভালো বলে সাক্ষ্য দেওয়া যায়, আর 54 দ্বারা বাদীপক্ষ আসামির চরিত্র খারাপ বলে সাক্ষ্য দিতে পারবে যখন আসামির চরিত্র সম্পর্কে কোনো সাক্ষ্য না দিলে বাদীপক্ষ চরিত্র খারাপ বলে সাক্ষ্য দিতে পারবে না। তারপরে আমরা একটু দেখি স্টেট মামলায় প্রসিকিউশন ও নীতিকে বলা হয় যে অভিযুক্ত ব্যক্তির ঢাল। হ্যাঁ, লক্ষণীয় হলো 53 ও 54 ধারার ফৌজদারি মামলার কেবলমাত্র আসামির চরিত্রের প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার কথা বলা হয়েছে। দেওয়ানি মামলার 52 থেকে 55 দ্বারা বাদী বিবাদী উভয়ই আসতে পারে। তাহলে আসামির চরিত্রের প্রাসঙ্গিকতা বলা হয়েছে হলো ফৌজদারি মামলা আর দেওয়ানি মামলা বাদী বিবাদী উভয় আসতে পারে। সাক্ষ্য আইনের 132, 146 ও 100 থেকে 155 দ্বারা সাক্ষীর চরিত্রকে প্রাসঙ্গিক করা হয়েছে। যে কোনো দেওয়ানি ফৌজদারি মামলার বাদী নিজে এক নম্বর সাক্ষী, সুতরাং ফৌজদারি মামলার একজন সাধারণ সাক্ষীর গুরুত্ব যতটুকু বাদীর গুরুত্ব ঠিক ততটুকু। একজন সাক্ষীর চরিত্র সম্পর্কে যে ধরনের প্রশ্ন তোলা যায়, বাদীর ব্যাপারে সে ধরনের প্রশ্ন তোলা যায়। বাদীর বিশ্বাসযোগ্যতা নিঃসন্দেহে বিচার সাপেক্ষ। আমরা পরবর্তী স্টেপে চলে যাই। নিশ্চয়ই আপনারা সাথে আছেন যে অর্থ মামলায় ঋণ গ্রহীতার দুচ্চরিত্র সংক্রান্ত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা আলোচনা করুন। অর্থ মামলায় ঋণ গ্রহীতার দুচ্চরিত্র সংক্রান্ত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা। অর্থ মামলা হলো এক ধরনের দেওয়ানি প্রকৃতির মামলা। সাক্ষ্য আইনে 52 থেকে 55 পাঠ করলে দেখা যায় যে দেওয়ানি মামলার চরিত্রের সাক্ষ্য অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য, কিন্তু দেওয়ানি মামলার চরিত্র বিচার্য বিষয় হলে বা মামলার প্রাসঙ্গিক ঘটনা বা চরিত্র প্রকাশিত হলে সাক্ষ্য ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করলে শুধুমাত্র তখন এই চরিত্র বা চরিত্রের সাক্ষ্য দেওয়ানি মোকদ্দমায় প্রাসঙ্গিক গ্রহণযোগ্য হবে। এখানে ঋণ গ্রহীতার দুশ্চরিত্রের ক্ষেত্রে তিনটি বিষয় অনুপস্থিত, অর্থাৎ ঋণ সংক্রান্ত মামলা হলো টাকা লেনদেন সংক্রান্ত মামলা, এখানে চরিত্র বিষয় না। অন্য কোনোভাবে মামলার সাথে চরিত্র প্রাসঙ্গিক নয়, এখানে চরিত্র ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো কিছুকে প্রভাবিত করছে না। সুতরাং উপযুক্ত আলোচনাকে বলা যায় ঋণ গ্রহীতার চরিত্র সংক্রান্ত সাক্ষ্য অগ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক ক্ষেত্রে 52 দ্বারা দেওয়ানি মামলা চরিত্র অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্যতায় অর্থ ঋণ মামলা ঋণ গ্রহীতার দুচরিত্র সংক্রান্ত সাক্ষ্য অগ্রহণযোগ্য। আমরা এটা একটু দেখার চেষ্টা করি প্রশ্ন এটা। দেখেন, একজন ব্যক্তি একটি শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ এই ঘটনাটি স্কুল বাসে সংঘটিত হয় এবং শিশুটিকে খেলনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসে উঠানো হয়। অভিযুক্তের দ্বারা এই প্রকৃতির অপরাধ পূর্বেও সংঘটিত হওয়া সে সাজাপ্রাপ্ত হয়েছিল। অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলায় সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে কি, সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করেন। সিদ্ধান্ত, হ্যাঁ, অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে। কারণ সাক্ষ্য আইনের 54(2) ব্যাখ্যা অনুযায়ী কোনো ব্যক্তি আগে কোনো অপরাধ করার দণ্ডপ্রাপ্ত হলে তা খারাপ চরিত্র সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক গ্রহণযোগ্য হবে এবং পূর্ববর্তী দণ্ডাদেশ আসামির সাজা বৃদ্ধি করে। পূর্ববর্তী দণ্ডাদেশের মাধ্যমে প্রমাণ হয় যে আসামি অপরাধ প্রবণ, এজন্য পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্র সাক্ষ্য। অতএব উপযুক্ত আলোচনা থেকে বলা যায় অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে। আমরা একটা জুডিশিয়াল নোটিশ দেখি কোন কোন বিষয়গুলো আসলে, যেসব ঘটনাগুলো প্রমাণ করার প্রয়োজন নাই সে বিষয়গুলো আলোচনা করা আছে 56 থেকে 58 ধারার মধ্যে। আমরা সেই বিষয়গুলো এখন দেখার চেষ্টা করবো। দেখেন, দেওয়ানি মামলার কোন ঘটনা প্রমাণ করা প্রয়োজন, কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই। সাক্ষ্য আইনে সাধারণ নিয়ম অনুযায়ী সকল বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম হলো 56 থেকে 58। এই ধারা বলা হয়েছে কোনো বিষয় প্রমাণ করার দরকার নাই, যেগুলো জুডিশিয়াল নোটিশ 56, 57 আর স্বীকৃত বিষয় 58। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু জুডিশিয়াল নোটিশ কি জিনিস সেটা একটু দেখি। মানে কোনগুলো আদালত বিচারিক দৃষ্টিগোচরে নিবেন। যেমন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় হিসাবে এমন অনেক বিষয় আছে যা সকলের জানে বলে ধরে নেওয়া হয়। এইসব বিষয় আদালত প্রমাণিত বলে বিবেচনা করেন। ফলে আদালত
আলাদা করে প্রমাণের দরকার হয় না, এগুলো বিচারিক অবগতি বা জুডিশিয়াল নোটিশে নেবেন। 56 দ্বারা বলা হয়েছে আদালত এইসব যেসব বিষয়ে বিচারিক দৃষ্টিগোচর নেবেন তা প্রমাণ করার দরকার নেই। 57 দ্বারা বলা হয়েছে যে আদালত কোন কোন বিষয়ে অবশ্যই বিচারিক দৃষ্টিগোচর নেবেন, যেমন বাংলাদেশের সকল আইনসমূহ, সামরিক বাহিনীর যুদ্ধবিধি, আইনসভার কার্যপদ্ধতি, বাংলাদেশের সকল আদালত, নৌ, সামুদ্রিক ইতিহাস সম্পন্ন সকল সিল বা নোটারি পাবলিকের সিল, বাংলাদেশের কোনো সরকারি পদে যোগদানে সরকারি গেজেট, সরকারি কর্তৃক স্বীকৃত রাজা রানীর অস্তিত্ব, উপাধি, পতাকা। পতাকা। এরপরে আমরা দেখি আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে হলো সময়ের বিভাগ সমূহ, পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ, সরকারি গেজেটে উল্লেখিত উৎসবের ছুটি, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্র গোষ্ঠীর বিরোধ, বাংলাদেশের সদস্যবিন্দু, অফিসার, অ্যাডভোকেট, স্থল, সমুদ্র ও পথের নিয়মাবলী। এই সকল ক্ষেত্রে আদালত জনসাধারণের ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা বিষয়ে আদালত উপযুক্ত রেফারেন্স ও দলিলাদি থেকে সাহায্য নিতে পারেন। তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কোন ঘটনা জুডিশিয়াল নোটিশ নেওয়ার জন্য কোনো ব্যক্তি আদালতের নিকট আবেদন করলে উক্ত ব্যক্তিকে প্রয়োজনীয় বই দলিল উপস্থাপন না করা পর্যন্ত আদালত জুডিশিয়াল নোটিশ হিসেবে অস্বীকার করতে পারবে। উল্লেখ্য যে এই দ্বারা উল্লেখিত পরিপূর্ণ নয়, অর্থাৎ এই তালিকার বাইরে কোনো বিষয় আদালত দৃষ্টিপাত করতে পারবেন। সেগুলো কি আমরা দেখি 58, অর্থাৎ 58 ধারাতে বলতেছে স্বীকৃতি বিষয়সমূহ, অর্থাৎ 58 ধারা অনুসারে স্বীকৃত ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, মোকদ্দমার পক্ষগণ তাদের প্রতিনিধি উক্ত বিষয় বা ঘটনা স্বীকার করে নেয়। মামলা শুনানির সময়, মোকদ্দমা শুনানির পূর্বে লিখিত আকারে, যদি আর্জি বা প্লিডিংস এর মাধ্যমে তাদের ইচ্ছাধীন ক্ষমতা অনুসারে স্বীকৃত ঘটনা প্রমাণ পূর্ণভাবে চাইতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ছোট্ট একটা চ্যানেল, এটা আপনাদের সহযোগিতায় অনেক বড় হবে আশা করছি। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে পরের ভিডিওতে। সালাম আলাইকুম।